কারেন্ট রিলে, আর এখন হচ্ছে ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে। তো এই এক্সপেরিমেন্টে আমরা শুরুতে এই ডিরেকশন গুলা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে ট্রিপিং এরিয়াটা কিভাবে কন্ট্রোল করা যায় এই বেজ অ্যাঙ্গেলের সাহায্যে, সেইটা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে ডিরেকশনালের ক্ষেত্রে একটা ফিক্সড এরিয়া সেট করে দেওয়া যায়, যেটা হচ্ছে আমাদের এই সেট ভ্যালু সাপেক্ষে। আবার হচ্ছে নন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলের ক্ষেত্রে আমাদের অল ডিরেকশন এটা কাজ করে, মানে এটা হচ্ছে 360 তে কাজ করে, আর এটা হচ্ছে আমাদের যে ডিরেকশনটা সেট করা থাকবে বা যে অ্যাঙ্গেলটা সেট করা থাকবে সেই অনুযায়ী কাজ করবে। এটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে আবার আমরা কিভাবে অফসেট অ্যাঙ্গেল অ্যাড করতে পারি, এবং অফসেট অ্যাঙ্গেল অ্যাড করলে সেই অনুযায়ী আমরা সেক্টরটাকে কন্ট্রোল করতে পারবো, সেক্টর সাইজটাকে ডিফাইন করে দিতে পারবো। তার মানে হচ্ছে ট্রিপিং এরিয়াটা কতটুকু হবে সেটাকে আমরা আরো প্রিসাইজলি কন্ট্রোল করতে পারবো। এইখানে আমাদের ট্রিপিং এরিয়াটা ছিল অলমোস্ট 180 ডিগ্রি, এখানে হচ্ছে 360 ডিগ্রি, আর এইখানে আমরা দেখাচ্ছিলাম যে দুইটা অ্যাঙ্গেল আমরা হচ্ছে সিলেক্ট করে দিলে একটা হচ্ছে অফসেট অ্যাঙ্গেল একটা হচ্ছে সেক্টর, সেখানে আমরা ট্রিপ এরিয়াটাকে আরো প্রিসাইজলি কন্ট্রোল করতে পারবো। এবং তারপরে আমাদের আরেকটা সেগমেন্ট ছিল, আমাদের যে বাস বার মডেলটা আছে যেটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট 3 তে পড়ছি, তারপর এক্সপেরিমেন্ট 6 এও পড়ছি। এটা লাস্টের যে অংশটা ছিল যে আমাদের যে দুইটা প্যারালাল ফিডার ছিল যেখান থেকে আমরা লোড গুলাকে কানেক্ট করছিলাম, সেই প্যারালাল ফিডার গুলার সাথে আমাদের ডিরেকশনাল ওভার কারেন্ট রিলেটাকে এঙ্গেজ করতে হয়। এবং ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে যদি আমরা ব্যবহার না করি, শুধু যদি ওভার কারেন্ট রিলে ব্যবহার করি তাহলে হচ্ছে প্যারালাল ফিডারের ফুল প্রোটেকশন দেয়া যায় না, অথবা কন্টিনিউটি অফ সাপ্লাইটাকে মেনটেন করা যায় না। তো এটা ছিল হচ্ছে আমাদের সাব স্টেশন 2 এর পার্টটা। আর সাব স্টেশন 1 এর পার্টে ছিল হচ্ছে আমাদের ট্রান্সফরমার, এবং ওইখানে ছিল হচ্ছে আমাদের শুধু ওভার কারেন্ট রিলে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দুই ধরনের রিলের অপারেশন। এখন আমরা এই ডিরেকশনাল রিলে রিলেটেড তোমাদের কোশ্চেন গুলো আর কি তোমরা করো। আর আগামী সপ্তাহে, আজকের ক্লাসটা একটু আধা ঘন্টা আগে আনছি, আগামী সপ্তাহে 7:30টার সময় তোমাদের পরীক্ষা হবে, 7:30 থেকে পরে ক্লাস হবে 7:30টার সময়। আগামী সপ্তাহে ঠিক 7:30টার সময় তোমাদের কুইজ 3 হবে, এবং কুইজ 3 এর সিলেবাস হচ্ছে ডিরেকশনাল রিলে এবং ওভার কারেন্ট রিলে, এই দুটো। তাহলে এখন আমরা আলোচনা শুরু করতে পারি, তোমরা প্রশ্নগুলো একটু করো, স্যার আছেন আমাদের সাথে। গত সপ্তাহেরও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, অনেকে গত সপ্তাহে জয়েন করো নাই, গত সপ্তাহে কিন্তু লোক সংখ্যা কম ছিল, আজকে তো আরো কম দেখা যাচ্ছে, তো তোমরা কোশ্চেন করতে পারো। এই ডায়াগ্রাম গুলো কিন্তু ভালো মতো স্টাডি করতে হবে, কারণ এই প্রতিটা ডায়াগ্রাম থেকে তোমাদের নেক্সট এমসিকিউ তে প্রশ্ন থাকবে। এবং আমরা যে রিটেন পরীক্ষার ব্যাপারে আলোচনা করছিলাম লাস্ট উইক, ওই রিটেন পরীক্ষাতেও কিন্তু এরকম ডায়াগ্রাম থাকতে পারে, এবং তোমাকে হচ্ছে ট্রিপিং এরিয়াটা ক্যালকুলেট করে বের করা লাগতে পারে। এই ডায়াগ্রাম গুলো সব এখানে যতগুলো এক্সাম্পল ডায়াগ্রাম দেওয়া আছে, প্রতিটা ডায়াগ্রাম কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদের হচ্ছে ভালো মতো বুঝে তারপরে এখান থেকে ডিসিশন মেক করতে হবে যে আমার রিলেটার সেটিং তাহলে কিরকম ভাবে আছে এবং কিভাবে সে ট্রিপ করবে, সেটা তোমাদের প্রত্যেকটা ডায়াগ্রাম, এখানে টোটাল 5টা ডায়াগ্রাম দেখানো আছে, প্রতিটা ডায়াগ্রাম তোমরা খুব ভালো মতো স্টাডি করবা। আমাদের নেক্সট কুইজে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। স্যার ওদেরকে গত সপ্তাহে বলছিলাম যে আমরা সেমিস্টারের লাস্ট উইকে একটা ক্যামেরা অন করে রিটেন পরীক্ষা নিব 30 মার্কসের। ওখানে 45 মিনিট সময় হয়তো থাকলো, ওদের রিটেন পরীক্ষাটা হবে, এবং ওই পরীক্ষাটা হবে ওদের জন্য একটা সেমিস্টার ফাইনালের একটা প্রিপারেশন, যেহেতু এবার আমাদের ক্যামেরা অন করে পরীক্ষা নেওয়াই লাগবে, তো এইখানে ওদেরকে এই প্র্যাকটিসটা করানোর জন্য। হওয়ার কথা না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি স্যার। আর ওদেরকে স্যার আমরা 4টা গ্রুপে ভাগ করে দিব, 30 জন করে, এবং আমরা 4জন 4টা ক্লাসরুম ক্রিয়েট করব, ওইখানে ওরা নাম রোল নাম্বার অনুযায়ী চলে আসবে, তারপরে এক একজন টিচারের সাথে 30 জন করে থাকবে, তারপরে ওভাবে পরীক্ষাটা নিব। হ্যালো, হ্যাঁ তাইলে ইমন নাই, ইমনের কাছ থেকে স্যার খুব সুন্দর সুন্দর কোশ্চেন পাওয়া যায় সবসময়। ইমন, তোমার কোনো কোশ্চেন নাই আজকে? স্যার আছেন তো, কোশ্চেন করতে পারো।
না, এইটা কিন্তু ভুল। তোমাদের ডিসকাশন ক্লাস তো নেক্সট উইক তোমার পরীক্ষা। তো আজকে যদি তুমি কোশ্চেন গুলো না করো আর কবে করবে? অবশ্য স্যার তো তোমাদের ক্লাস নেন, কিন্তু হ্যাঁ, আচ্ছা, এখানে তোমাদের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খেয়াল করে দেখো, এখানে একটা বেজ অ্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? এই বেজ অ্যাঙ্গেলের উপরে প্লাস মাইনাস 90 ডিগ্রিতে কিন্তু সে অপারেট করতেছে, ঠিক আছে? এখন এই বেজ অ্যাঙ্গেলটা তুমি যদি -30 ডিগ্রির পরিবর্তে এটাকে যদি 180 ডিগ্রি শিফট করে নাও এই পাশে, তাহলে কিন্তু এটা কিন্তু অপারেট করবে তার ঠিক অপোজিট সাইডে। তখন এটা হয়ে যাবে রেস্ট্রেনিং রিজিয়ন, অপারেটিং রিজিয়ন। এটা কি বুঝতে পারছো? তো বেজ অ্যাঙ্গেলের উপরে বেস করে এই রিলেটা অপারেট করবে আর কি। এখানে আমরা যেটা, হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ। একেবারে পুরোপুরি 90 ডিগ্রি তো থাকে না, এটা 90 ডিগ্রির সাথে তোমার রেজিস্টিভ কিছু পোর্শন যুক্ত। হ্যাঁ, এটা লোডটা তো, লোড, এটা তো লোডের কথা বলতেছি না, এটা হচ্ছে কি সিটির ভিতর দিয়ে কারেন্টের ইয়েটা, সিটিটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই সিটির ভিতর দিয়ে কারেন্ট যদি লেফট টু রাইট হয়, তখন আমি ডিরেকশনটাকে এক ডিরেকশন ধরতেছি, আর যখন অপোজিট ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে তখন 180 ডিগ্রি ফেজ শিফট ধরতেছি, ঠিক আছে? সো এটা লোডের জন্য কিন্তু না, এটা হচ্ছে কি কারেন্টের ডিরেকশনের জন্য, কারেন্টটা দুই সাইডে ফ্লো করতেছে, এই জন্য আমাদের কিন্তু কারেন্টের আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? লোড কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে কি কারেন্ট সিটিটার ভিতর দিয়ে কোন দিক দিয়ে কারেন্টটা ঢুকবে, লেফট থেকে রাইটে ঢুকলে আমরা একটা অ্যাঙ্গেল ধরতেছি, কনসিডার করতেছি, আর রাইট থেকে লেফটে ঢুকলে তখন আরেকটা অ্যাঙ্গেল কনসিডার করতেছি। হ্যাঁ, যদি আমরা কয়েলটাকে, তুমি যদি কয়েলটাকে এটাও করতে পারো, যে তুমি কয়েলটাকে রিভার্স করে দিলা, তাহলে কিন্তু আমাদের এই সেম জিনিসটাই, এই বেজ অ্যাঙ্গেলটা কিন্তু শিফট হয়ে পাশে চলে আসবে। এটা কি বুঝতে পারছো? তুমি যদি সিটির পোলারিটিটা চেঞ্জ করে দাও, সিটিটার সিটিটার যে পোলারিটি, অর্থাৎ আমি আগে ঢুকতেছিল লেফট সাইড থেকে, এখন যদি আমি রাইট সাইড থেকে কারেন্টটা ঢুকাই, তাহলে কিন্তু এই বেজ অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আমি আর একটু নাহিদ, আমি একটু শেয়ার করি একটা জি স্যার। স্ক্রিন। আচ্ছা, খেয়াল করো, এখানে আমি এই জিনিসটাকে আর একটু রিয়েলিস্টিক করছি তোমাদের জন্য, তোমাদের বোঝার জন্য, কারণ এই জিনিসটাই, এই পুরো ওয়ান লাইন ডায়াগ্রামটাই হচ্ছে কি আমাদের ল্যাবের মধ্যে আছে কি, ঠিক আছে? পুরো জিনিসটাই হচ্ছে কি আমাদের ল্যাবের মধ্যে আছে, যেটা আমরা কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের যে ল্যাবে যে সাবস্টেশন আছে, সেই ওয়ান লাইন ডায়াগ্রামটাই আমরা এখানে তুলে ধরছি। সো এই জায়গায় বিভিন্ন লোকেশনে আমরা ফল্ট করতে পারি, ঠিক আছে? বিভিন্ন লোকেশন তোমার এই ফিডার ওয়ানে, ফিডার টু তে, সেটা বিভিন্ন টাইপের হতে পারে, লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই বাসে ফল্ট হতে পারে, ঠিক আছে? বাস টু তে ফল্ট হতে পারে, বাস ওয়ানে ফল্ট হতে পারে, ঠিক আছে? আর অথবা আমাদের ট্রান্সফরমারে ফল্ট হতে পারে, ট্রান্সফরমেশনের সময় ট্রান্সফরমারের ফল্ট নিয়ে আমরা ডিসকাস করবো। সো ট্রান্সফরমারে বিভিন্ন লোকেশনে ফল্ট হতে পারে, প্রাইমারি সাইডে হতে পারে, সেকেন্ডারি সাইডে হতে পারে, এবং ট্রান্সফরমারে অ্যাডিশনাল আরো কিছু ফল্ট আছে, সেটা নিয়ে পরে আমরা যখন ট্রান্সফরমার প্রোটেকশন দেখানো হবে তখন আমরা ডিসকাস করবো। সো এই প্রোটেকশনটা আমাদেরকে ল্যাবে যেভাবে দেওয়া আছে, ল্যাবে যেভাবে সেট করা আছে, প্রত্যেকটা টাইম সেটিংস, কারেন্ট সেটিংস, আর এই ডিরেকশনাল রিলেতে আমরা জানি যে আমাদের আরেকটা সেটিংস লাগে, সেটা হচ্ছে কি ডাইরেকশনটা, ডাইরেকশনাল কারেন্ট, যেটা, ঠিক আছে, যেটা আমরা ওই রিলের অ্যাঙ্গেলটার উপরে বেস করে আমরা অপারেট করাই, যেটা বললাম +-90 ডিগ্রির উপরে, সেই অ্যাঙ্গেলটা তুমি এখানে সেট করে দিতে পারো। সো এই ডিরেকশনটা আমি সেট করে দিতে হবে। তো এখন খেয়াল করো, আমি যদি এটা এখানে প্রত্যেকটা, এগুলো হচ্ছে কি সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার, এটা হচ্ছে কি জিসিবি বা আমাদের জেনারেটর সার্কিট ব্রেকার,
জেনারেটর সার্কিট ব্রেকারের দুইটা কয়েল থাকবে, প্রত্যেকটারই সার্কিট ব্রেকারের দুইটা কয়েল আছে, একটাকে আমরা বলি ক্লোজিং কয়েল আর একটাকে আমরা বলি ট্রিপ কয়েল, যেটা সিসি আর টিসি দ্বারা আমরা রিপ্লেস করি। সো আমাদের এই সার্কিট ব্রেকারকে অপারেট করার জন্য দুইটা সুইচ থাকবে, একটা হচ্ছে কি আমাদের এই গ্রিন কালারের বাটন থাকবে আর একটা রেড কালারের বাটন থাকবে। সো ম্যানুয়াল অপারেশনও করাতে পারবা, আবার হচ্ছে কি আমি ম্যানুয়াল অপারেশন করে এটাকে ট্রিপ করাতে পারবা মেইনটেনেন্সের জন্য, অথবা যখন আমাদের সার্কিটে ফল্ট আসবে তখন রিলের মাধ্যমেও আমাদের এই সার্কিট ব্রেকার গুলোকে আমরা ট্রিপ করাতে পারবো। আচ্ছা, তো প্রত্যেকটা সার্কিট ব্রেকারের দুইটা সুইচ, একটা হচ্ছে কি আমাদের ক্লোজিং কয়েলকে এনার্জাইজ করার জন্য আর একটা হচ্ছে কি আমাদের ট্রিপ কয়েলকে এনার্জাইজ করার জন্য। সো আমরা যদি পাওয়ারটা জেনারেটর সার্কিট ব্রেকার ক্লোজ করি তাহলে পাওয়ারটা সুইচ হবে হচ্ছে কি আমাদের সাবস্টেশন নাম্বার 1, যেটাকে আমরা বলতেছিলাম কি স্টেপ ডাউন সাবস্টেশন। স্টেপ ডাউন সাবস্টেশনে আমাদের ঢোকার মুখে একটা সার্কিট ব্রেকার আছে, এই সার্কিট ব্রেকারটাকে যখন অন করতেছি আমরা তখন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা এনার্জাইজড হবে, আর এনার্জাইজড হলে সেকেন্ডারি সাইডটা অটোমেটিক্যালি এনার্জাইজড হবে। সো সেকেন্ডারি সাইডের যদি আমি ভোল্টেজটা বাসে দিতে চাই তাহলে সেকেন্ডারি সাইডের সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করলাম, সো বাসে ভোল্টেজটা চলে গেল। এখন এখনো ফিডারটা আইসোলেটেড, সো ফিডারে পাওয়ার দিতে হলে ফিডারের ক্লোজিং কয়েলকে আমার এনার্জাইজ করতে হবে, তার মানে এই ব্রেকারটা আমার অন হবে। সো এই ব্রেকারটাকে অন করলাম, ব্রেকার অন না অফ সেটার স্ট্যাটাসও কিন্তু আমাদের এই কন্ট্রোল রুমে, আমাদের এটা হচ্ছে কি কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমে তোমরা দেখতে পারবা যে ব্রেকারটা অন অবস্থায় আছে না অফ অবস্থায় আছে, অথবা কোন ব্রেকারটা আমার অন কোন ব্রেকারটা অফ। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের কোন কোন ব্রেকার অন কোন কোন ব্রেকার অফ সেগুলো কিন্তু এখানে স্ট্যাটাসটা এখানে শো করতেছে। সো যখনই আমরা এই কয়েলে, যেমন এটা হচ্ছে কি আমাদের সার্কিট ব্রেকার 4, সার্কিট ব্রেকার 4 এর ক্লোজিং কয়েলে যখন আমরা পাওয়ার দিব সাথে সাথে এখানে সার্কিট ব্রেকারের 4 এর আমার এটা যে অন সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে উঠে যাবে। ঠিক আছে, সো এই কন্ট্রোল রুমে আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবা যে সার্কিট ব্রেকার 4 এখন অন অবস্থায় আছে। সিমিলারলি এটা সার্কিট ব্রেকার 5, সার্কিট ব্রেকার 6, সো CB5 CB6 কে যদি আমরা অন করি তাহলে আমাদের কন্ট্রোল রুমে এই CB5 এন্ড CB6 ব্রেকারটা স্ট্যাটাসটা অন হয়ে যাবে। ঠিক আছে, একই সাথে আমাদের পাওয়ারটা চলে যাবে আমাদের লোডের ব্রেকার গুলো যদি আমরা অন করি তাহলে আমাদের লোড ব্রেক সুইচ গুলো অন করলে সাথে সাথে আমাদের লোড ব্রেক সুইচ গুলা এখন অফ আছে, সে অফ থেকে এই স্ট্যাটাসটা অন হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্ট্রোল প্যানেলটার দিকে তাকালে বা মনিটরটার দিকে তাকালে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের কোন কোন সার্কিট ব্রেকারটা অন অবস্থায় আছে কোন কোন সার্কিট ব্রেকারটা অফ অবস্থায় আছে। এটা জানাটা কিসের জন্য দরকার? এটা জানাটা দরকার আমার কোন লাইনে কোন জায়গায় কতটুকু কোন জায়গায় পাওয়ার আছে বা কোন জায়গায় পাওয়ার নাই, বা কোন জায়গাটা আমাদের সিস্টেম থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। সো এই স্ট্যাটাসটা কিন্তু তুমি আমাদের এই মনিটর থেকে পাবা। ঠিক আছে, সো এখানে এই মনিটরটা থাকাটা দরকার। সো এখন ফল্টের লোকেশন আমরা বললাম যে বিভিন্ন লোকেশনে ফল্ট হতে পারে, তো ফল্ট লোকেশন যে কোনো জায়গায় হোক না কেন আমাদের অলওয়েজ আমরা চাবো যেটা কি অলওয়েজ সিলেক্টিভ অপারেশন, সবসময় আমরা সিলেক্টিভ অপারেশনই চাই, অর্থাৎ ফল্ট যে জায়গায় হয়েছে শুধুমাত্র ফল্টি পার্টটা আইসোলেট হওয়ার জন্য। তো এখানে আমরা এগুলো ডিসকাস করা হয়েছে অলরেডি যে ডিরেকশনাল রিলে যদি আমরা এখানে না দিতাম, সো ডিরেকশনাল রিলে যদি আমরা এখানে না দিতাম তাহলে আমাদের যে প্রবলেমটা হতো যে সবগুলো যদি আমরা ওভার কারেন্ট রিলে দিই তাহলে যে প্রবলেমটা হয় যে একটা ফিডারে ফল্ট হলে কিন্তু আমাদের দুইটা ফিডারই আইসোলেট হয়ে যায়। ঠিক আছে, এবং আমার কোঅর্ডিনেশন গুলো কিভাবে করানো হয়েছে সেটাও আমাদের লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে যে কোঅর্ডিনেশন সাধারণত আমরা সোর্স থেকে যে রিলেটা সবচেয়ে দূরে থাকে সেই রিলেটাকে আমরা টাইম সেটিংসটা দিই সবচেয়ে কম, এভাবে আমরা কোঅর্ডিনেট করি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা রিলে, ঠিক আছে, এই ডিরেকশনাল রিলে 1 এন্ড ডিরেকশনাল রিলে 2, এই দুইটা রিলে কিন্তু একই ডিসটেন্সে আছে, অর্থাৎ সোর্স থেকে সবচেয়ে দূরেই আছে এই ফিডারের মাধ্যমে। এখন দুইটা রিলেকে যদি আমরা সেম কারেন্ট সেটিংস দেই, টাইম সেটিংস দেই, তাহলে আমাদের কি হবে, যদি এটা ওভার কারেন্ট রিলে হতো তাহলে আমাদের একটা ফল্টের কারণে কিন্তু আমাদের দুইটা ফিডারই কিন্তু আইসোলেট হয়ে যেত। সো এক্ষেত্রে আমাদের ডিরেকশনটা সেট করে দিতে হয়, ডাইরেকশনাল রিলে ইউজ করতে হয়, যেটা মেজার করতেছি আমরা ডাইরেকশন, যেটাকে আমাদের পিটিটাকে রেফারেন্স হিসেবে আমরা নিচ্ছি, যার ফলে আমাদের পিটির উপরে বেস করে এই অ্যাঙ্গেলটা ভ্যারি করতেছে। ঠিক আছে, কারেন্টের অ্যাঙ্গেলটা ভ্যারি করতেছে। সো আমাদের অ্যাঙ্গেলটার উপরে বেস করে আমাদের এই ডিরেকশনাল রিলেগুলা অপারেট করবে। সো আমরা একটা ফল্ট দেখি, একটা ফল্ট দেখি প্রত্যেকটা লোকেশনে আমাদের যে ফল্টগুলো সেই ফল্টগুলো কিভাবে আমরা আইসোলেট করি জিনিসগুলো একটু স্টাডি করি। যে প্রথমে দেখো খেয়াল করে আমাদের লাইন টু লাইন ফল্ট হচ্ছে। সো এখানে একটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট, এই লাইন টু লাইন ফল্টটা হচ্ছে কি আমাদের ফিডার নাম্বার 1 এ। সো ফিডার নাম্বার 1 এ যদি আমাদের এই ফল্ট কারেন্টটাকে অ্যানালাইসিস করতে হয় তাহলে দেখবো যে এই ফল্ট কারেন্ট বরাবর কোন কোন রিলে কাজ করবে এবং ফল্ট কারেন্টের ডিরেকশনটা কি রকম।
সো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফল্ট কারেন্টটা যখন এখানে আসতেছে, ফল্ট কারেন্টটা এদিক দিয়ে এসে দুইটা পাথে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা পাথে ভাগ হয়ে গিয়ে একটা হচ্ছে ফিডার নাম্বার 2 দিয়ে কিন্তু ফল্ট কারেন্টটা আবার ফিডার 1 এর দিকে একটা সার্কুলেটিং কারেন্ট আসতেছে, যেটা কিন্তু হেলদি কন্ডিশনে আসতো না। ঠিক আছে, কারণ হেলদি কন্ডিশনে দুইটা ফিডারের ভোল্টেজ হচ্ছে সেম, সো দুইটা ফিডারই কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স সেম হওয়ার কারণে একটা ফিডার থেকে কিন্তু আরেকটা ফিডারে পাওয়ার ফ্লো করবে না। ঠিক আছে, কিন্তু যখন আমাদের ফল্ট হচ্ছে, ফল্ট হওয়ার সাথে সাথে এখানে পোটেনশিয়াল 0 হয়ে যাচ্ছে, তো তার ফলে একটা সার্কুলেটিং পাথ ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার ফলে এখানে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করার একটা প্রভিশন ক্রিয়েট হয়ে যায়। সো এই কারেন্টটাকে ইন্টারাপশন করার জন্য এখানে দুইটা ব্রেকার সেন্স করতেছে, CB2 আর CB3। সো CB2 আর CB3 এর মধ্যে আমাদের সেটিংস দিতে হয়, CB3 এর সেটিংসটা কম, সো CB3 যেন আমাদের আগে অপারেট করে। আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটাকে ডিটেক্ট করতেছে কোন কোন রিলে, সেটা যদি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবা যে আমাদের এখানে CB4 কারেন্টটাকে ডিটেক্ট করবে, আর CB6 ডিটেক্ট করতে পারবে না, কারণ CB6 এর ডাইরেকশন দেওয়া হচ্ছে অপোজিট, তার মানে CB6 কারেন্টটাকে ডিটেক্ট করতেছে না। আর এই কারেন্টটা যখন ফিডব্যাক হয়ে আসতেছে, তখন আমাদের এই ডিরেকশনাল রিলের সাথে কিন্তু আমাদের এই ফল্ট কারেন্টের ডিরেকশনটা ম্যাচ করতেছে, তার মানে এই ডিরেকশনাল রিলেও কিন্তু কারেন্টটাকে ডিটেক্ট করতেছে। ঠিক আছে, তার মানে এটা ডিটেক্ট করতেছে, এটা ডিটেক্ট করতেছে। ঠিক আছে, তো এই দুইটাকে ডিটেক্ট করার কারণে আমাদের এই দুইটা রিলের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এই কোঅর্ডিনেশনটা আমরা কিভাবে করব, যেহেতু এটাকে অপারেট করাতে চাই, যেহেতু ফল্টটা হচ্ছে আমাদের এখানে, সো আমাদের এই ব্রেকারটাকে ট্রিপ করাতে চাই, তার মানে এই ব্রেকারের টাইম সেটিংস দিব আমরা কম, তার মানে এই ব্রেকারে যদি টাইম সেটিংস কম দেই, তাহলে এই ফল্টের কারণে খেয়াল করে দেখো এই রিলেটা আগে অপারেট করবে, তারপরে অপারেট করবে হচ্ছে এই রিলেটা, কারণ আমাদের সোর্স থেকে যে রিলেটা সবচেয়ে দূরে থাকে তার টাইম সেটিংস আমরা দেখি সবচেয়ে কম, তারপরে গ্র্যাজুয়ালি কিন্তু আমরা টাইম সেটিংসটাকে বাড়াই, তার মানে এই রিলে টাইম সেটিংস হবে সবচেয়ে কম এই দুইটা রিলে, তারপরে হবে এই দুইটা রিলে, তারপরে হবে এই রিলে। ঠিক আছে, তারপরে যদি আরো রিলে থাকে, এর সোর্সের যত কাছে হবে তত তার টাইম সেটিংস আমাদের বাড়াতে হবে। সো এই ফল্টটা কিভাবে ক্লিয়ার হচ্ছে খেয়াল করে দেখো, যখন আমাদের এখানে আমরা ফল্টটাকে ক্লিয়ার করব, এই কারেন্ট যখন সিটির ভিতর দিয়ে যাচ্ছে এবং ডিরেক্ট ম্যাচ করছে, সো আমাদের কিন্তু এই সিটি সাথে সাথে ডিরেকশনাল রিলেকে একটা সিগন্যাল দিবে, যার ফলে আমাদের ডিরেকশনাল রিলে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে এনার্জাইজ করবে। সো কোন কয়েলটাকে আগে এনার্জাইজ করবে, CB5 তার মানে CB5 আগে ওপেন হবে, যেহেতু এই টাইম সেটিংসটা কম, এরপরে ওপেন হবে হচ্ছে CB3। সো এই জিনিসটা খেয়াল করে দেখো, সো যখন আমরা এটাকে আমরা ক্লিক করতেছি, CB5 ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গিয়ে ফল্ট কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে ক্লিয়ার হয়ে গেল, এবং এরপরে আমাদের CB3 আমাদের ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করতেছে, এবং এখানে দেখাচ্ছে যে কোন কোন রিলে অপারেট করতেছে। সো এখানে দেখতে পাচ্ছ যে ডিরেকশনাল রিলে 1 এন্ড ওভারকারেন্ট রিলে 2, এই দুইটা রিলে কিন্তু আমাদের হাইলাইটেড হয়ে গেছে, এবং আমাদের একই সাথে কন্ট্রোল রুমেও কিন্তু আমাদের কিন্তু এই স্ট্যাটাসটা শো করছে যে এটা হচ্ছে গিয়ে ডিরেকশনাল রিলে 1 আমাদের অপারেট করছে, যেটা হচ্ছে এটা, আর ওভারকারেন্ট রিলে 2 এটা অপারেট করছে, এবং কোন কোন ব্রেকার অফ হয়ে গেছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, যে CB5 অফ হয়ে গেছে, এই যে CB5 অফ, আর কি অফ হয়ে গেছে, CB3, তার মানে CB5 অফ, CB3 অফ। সো আমরা তো ওয়ান লাইন ডায়াগ্রামটা আমাদের আগেই থেকেই জানা, সো এখান থেকে দেখে কিন্তু আমরা বলতে পারতেছি যে ফল্টের লোকেশনটা কোথায়। সো এই জায়গায় আমাদের ফল্ট হয়েছে, কি টাইপের ফল্ট সেটাও কিন্তু সেই স্ট্যাটাসটা শো করতেছে যে এটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। সো এভাবে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটাকে আমরা আইসোলেট করতে পারি, মানে সিলেক্টিভ অপারেশনের মাধ্যমে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখন যদি ফল্ট কারেন্টটাকে আমরা ফল্টটাকে রিমুভ করার পরে যখন আমাদের সার্কিট ব্রেকারটাকে আবার অন করলাম, অন করার পরে ধরো আমাদের একটা ফল্ট হইছে, এই লাইনেই একটা ফল্ট হইছে, কিন্তু আমাদের কোনো কারণে আমাদের এই ব্রেকারটা ফল্টি মানে এই ব্রেকারটার কোনো একটা প্রবলেম আছে, বা ট্রিপ সার্কিটের কোনো একটা কম্পোনেন্টের কোনো প্রবলেম থাকার কারণে এই ওভারকারেন্ট রিলেটা অপারেট করতে পারতেছে না। সো এই যে রিলেটা, এই রিলের ব্যাকআপ হিসেবে তো আমাদের জানি যে ওভারকারেন্ট রিলে 1 আছে, যেহেতু এটা টাইম সেটিংসটা একটু বেশি, তার মানে এই রিলে যদি কোনো কারণে অপারেট না করে, তাহলে কিন্তু আমাদের এই রিলেটা অপারেট করবে। ঠিক আছে, সো আমাদের এটা আমরা একটু দেখি, অবজার্ভ করি, যে আমাদের মনে করো যে ফল্ট হইছে কোথায়, ফল্টটা হইছে আমাদের এই ফিডার নাম্বার 1 এ, ফিডার নাম্বার 1 এ ফল্ট হওয়ার কারণে আমাদের ফল্ট কারেন্টটা কিভাবে ফ্লো করতেছিল, এভাবে ফ্লো করতেছিল, সেটা আমরা একটু আগে দেখলাম। সো এই ফল্ট কারেন্টটাকে আইসোলেট করার জন্য কোন কোন ব্রেকার ট্রিপ করা উচিত, CB5 এন্ড CB3 ব্রেকার ট্রিপ করা উচিত। ঠিক আছে, CB5 কেন ট্রিপ করবে, কারণ ডিরেকশন ম্যাচ করতেছে এবং এর টাইম সেটিংসটা কম, সো এটা ট্রিপ করবে।
কিন্তু এরপরে কে কোনটা ট্রিপ করার কথা, CB3। তার মানে CB3 এখানে যে সিটিটা আছে এই সিটিটা ওভার কারেন্ট রিলেকে সিগন্যাল দেওয়ার কথা, সিগন্যাল দিলে তারপরে আমাদের CB3 ট্রিপ করার কথা। কিন্তু কোনো কারণে যদি এই ওভার কারেন্ট রিলেতে কোনো প্রবলেম থাকে, এটা সিগন্যাল দিতে পারবে না, তার ফলে এই কারেন্টটা কন্টিনিউয়াসলি এটার ভিতর দিয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের তার ব্যাকআপে যে রিলেটা থাকবে সেই রিলেটা আমাদের অপারেট করবে। সো সেই জিনিসটা একটু অবজার্ভ করো যে যখন আমাদের ফল্টটাকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, প্রথমে আমাদের কি অপারেট করতেছে, CB5 অপারেট করে কারেন্টটা বন্ধ হয়ে গেল। কিন্তু এরপরে সে সিগন্যাল দিচ্ছে কাকে, ওভার কারেন্ট রিলে 2 কে। কিন্তু ওভার কারেন্ট রিলে 2 দেখতেছে না সিগন্যালটা, যার ফলে তার ব্যাকআপে যে রিলেটা আছে সেই ব্যাকআপ রিলেটা কিন্তু সাথে সাথে কাজ করতেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে CB2 ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করতেছে এবং ওভার কারেন্ট রিলে 1 অপারেট করতেছে। এখানে কিন্তু আমাদের সার্কিট ব্রেকার অফ হয় নাই, অফ হয়েছে কোনটা, CB2। সো সেটাই দেখাচ্ছে আমাদের স্ক্রিনে, তুমি যদি দেখো সেক্ষেত্রেও দেখতে পারবা যে CB2 অফ হয়ে গেছে আর CB5 অফ হয়ে গেছে। ঠিক আছে, CB2 অফ হয়ে গেছে আর কি অফ হয়ে গেছে, CB5। বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, CB5 যদি অফ হয় তাহলে অবশ্যই আমাদের এই CB3 অফ হওয়ার কথা, কারণ আমাদের কারেন্টটা তো এদিক দিয়েও আসতেছিল। সো কিন্তু যেহেতু আমাদের CB3 অফ হয় নাই, তাহলে আমাদের বুঝতে হবে কি, বুঝতে হবে ফল্টটা হয়েছে কোথায়, এখানে, এবং আমাদের কোনো কারণে আমাদের এই ট্রিপ সার্কিটে কোনো একটা প্রবলেম আছে। সো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডিটেক্ট করছি যে লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়। ঠিক আছে, যদি এই স্ট্যাটাসটা থাকে যে আমাদের CB2 আর CB5 অফ হয়ে গেছে, CB2 এটা আর CB5 এটা, তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ফল্টের লোকেশনটা কোথায়। কারণ কি ফল্টের লোকেশনটা কোথায় কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি, যদি ফল্টটা আমার এখানে হতো, বাস 1 এ যদি ফল্ট হতো, আমি যদি দেখাই বাস 1 এ যদি ফল্ট হতো তাহলে আমাদের কোন কোন ব্রেকার ট্রিপ করতো, বাস 1 এ ফল্ট হলে, বাস 1 এ ফল্ট হলে আমাদের কোন ব্রেকার ট্রিপ করবে বলো তো, বাস 1 এ CB2 আচ্ছা, বাস 1 এ ফল্ট হলে কি আমাদের ফিডার দিয়ে কারেন্ট যাবে, না স্যার। না স্যার। আচ্ছা, বাস 1 এ ফল্ট হলে কিন্তু আমাদের কারেন্টটা এই পাশ দিয়ে বাইপাস হয়ে যাবে। সো এদিক দিয়ে কিন্তু ফল্ট কারেন্টটা যদি বাইপাস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনলি CB2 কারেন্টটাকে দেখতেছে আর কি, মানে CB2 যে রিলেটা আছে সেটাই শুধু কারেন্টটাকে দেখবে, অন্য কোনো রিলে কিন্তু কারেন্টটাকে দেখবে না। সো এখানে ফল্ট হলে আমাদের শুধুমাত্র এই ওভার কারেন্ট রিলে 1টাই অপারেট করবে। বাট এখানে আমরা এখানে শুধুমাত্র যেহেতু ওভার কারেন্ট রিলে 1 অপারেট করতেছে, সেই জন্য আমরা বলে দিতে পারি কিন্তু রিভার্স ক্যালকুলেশন করে আমরা বলে দিতে পারি যদি CB2 অফ হয়ে যায় খালি, তাহলে আমরা বলে দিতে পারি যে ফল্টটা হয়েছে বাস 1 এ। আমাদের তো রিভার্স ক্যালকুলেশন করে কিন্তু ফল্টের লোকেশনটা ডিটেক্ট করতে হবে, কারণ ওভার কারেন্ট রিলে 1 অপারেট করছে, সেখান থেকে তোমার বলে দিতে হবে যে ফল্টের লোকেশনটা কোথায়। সো শুধুমাত্র যদি ওভার কারেন্ট রিলে 1 অপারেট করে তাহলে তুমি বলে দিতে পারতেছো ফল্টটা হয়েছে বাস 1 এ। ঠিক আছে, বাট আমাদের ব্রোকেন কন্ডাক্টর যখন আমাদের যখন সার্কিট ব্রেকার ফেল করছিল, সার্কিট ব্রেকার ফেল করছিল মানে আমাদের মনে করো যে এই সার্কিট ব্রেকারটা কোনো কারণে ফেল করছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোন কোন ব্রেকার ট্রিপ করলো, আমাদের এই ব্রেকারটা ট্রিপ করলো। এই ব্রেকারটা কেন ট্রিপ হলো, কারণ হচ্ছে এখানে ফল্ট হওয়ার কারণে কারেন্টের ডিরেকশন কিন্তু এই পাথ দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল। ঠিক আছে, সো এই কারণে আমাদের এই ব্রেকারটা ট্রিপ করছিল। আর এই ব্রেকারটা ট্রিপ করার কথা ছিল কিন্তু করে নাই, সো এর ব্যাকআপে যে রিলেটা আছে সেই রিলে ব্রেকারটা ট্রিপ করছে। সো এক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিতে পারি ফল্টটা হয়েছে ফিডার নাম্বার 1 এ, এবং আমাদের ফল্টি সেকশন হচ্ছে এটা, যে এটা হচ্ছে গিয়ে আমাদের এই ট্রিপ সার্কিটটাও ফল্টি, যার ফলে এই ট্রিপ সার্কিটটা অপারেট করে নেয়। সো তুমি কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটাও কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারতেছো, এবং ফল্টের লোকেশনটাও কিন্তু এক্স্যাক্টলি ডিটেক্ট করে ফেলতে পারতেছো। আচ্ছা, এখানে আরেকটা ফল্ট আছে যেটাকে আমরা বলি লাইন টু গ্রাউন্ড ফল্ট, আর আরেকটা ফল্ট হচ্ছে কি বাস 2 তে ফল্ট। সো বাস 2 তে যখন ফল্ট হবে, খেয়াল করে দেখো, বাস 2 তে ফল্ট হলে এই যে ফল্টটা এখানে, সো এখানে যখন ফল্ট হবে, ফল্ট কারেন্টটা যদি আমরা এখন কনসিডার করি তাহলে ফল্ট কারেন্ট কিন্তু এখন এদিক দিয়ে গিয়ে এই পাথ দিয়ে কিন্তু বাইপাস হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু কোনো সার্কুলেটিং কারেন্ট নাই, সো সব কারেন্টই কিন্তু আমাদের বাস 2 দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখো দুইটা ডাইরেকশনাল রিলেই কিন্তু ডিরেকশন ডিটেক্ট করতে পারতেছে না, কারণ ডিরেকশন তার অপোজিট, তার মানে এই রিলেটেড গুলো কিন্তু অপারেট করবে না, যেহেতু আমাদের কারেন্টের ডিরেকশনটা সে লেফট টু রাইট ডিরেকশন বরাবর সে কাজ করতেছে। সো এটাও কাজ করবে না, এটাও কাজ করবে না, তাহলে এটা এই দুইটাই কারেন্টটাকে সেন্স করবে না। তাহলে কে সেন্স করবে, এর পিছনে যে রিলেটা আছে, এর পিছনে কোন রিলে আছে, এই ওভার কারেন্ট রিলে 2 এন্ড ওভার কারেন্ট রিলে 3। তার মানে এখানে ফল্ট হলে আমাদের দেখা যাচ্ছে যে এই ওভার কারেন্ট রিলে 2 আর ওভার কারেন্ট রিলে 3 ব্রেকারকে সিগন্যাল দিচ্ছে এবং ফল্ট কারেন্ট ফ্লো করাটা বন্ধ হয়ে গেছে।
তার মানে আমরা কিন্তু বলে দিতে পারি যে ওভার কারেন্ট রিলে 2 আর ওভার কারেন্ট রিলে যদি 3 অপারেট করে তাহলে ফল্টের লোকেশনটা কোথায়, আমরা রিভার্স ক্যালকুলেশন করে এটাও বলে দিতে পারি। সো ওভার কারেন্ট 2 আর ওভার কারেন্ট 3 রিলে অপারেট করছে, সো CB3 এন্ড CB4 ব্রেকার ট্রিপ করছে, সো ফল্টের লোকেশনটা হচ্ছে এখানে, ঠিক আছে, কারণ এখানে ফল্ট হলেই আমাদের ডিরেকশনাল রিলে কাজ করবে না, ঠিক আছে। সিমিলারলি এটাও দেখানো যায় যখন ফল্ট এখানে হবে তখন আমাদের শুধুমাত্র এই ডিরেকশনাল রিলে 2 আর এই আমাদের ওভার কারেন্ট রিলে 3 ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করবে। সো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, এভাবে আমরা ফল্টের লোকেশনটাকে ডিটেক্ট করতে পারি এবং ফল্টের লোকেশনটাকে ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করাটা কিসের জন্য দরকার, ডিটেক্ট করাটা এ কারণে দরকার কারণ আমাদের যখন ফল্টটা আমাদের সার্কিট ব্রেকার তো ট্রিপ করলো, কিন্তু ট্রিপ করার পরে তো আমি আবার সার্কিট ব্রেকারকে অন করতে পারবো না। অন করলে কি হবে, আবার সে ফল্ট কারেন্ট আবার তো সেই ফল্টটাই হবে যদি এটা পার্মানেন্ট ফল্ট হয়। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফল্টের লোকেশনটাকে ডিটেক্ট করার পরে সেই লোকেশনে গিয়ে আমাদের ফল্টটাকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার পরে তুমি তারপরে কি করবা, সার্কিট ব্রেকারকে সিগন্যাল ক্লোজিং কয়েলে পাওয়ার দিবা যাতে করে সার্কিট ব্রেকার আবার ক্লোজ করা যায়, রিক্লোজ করা যায়। আদারওয়াইজ তুমি ফল্টি অবস্থায় তো আর সার্কিট ব্রেকারকে ক্লোজ করবা না। সো এই কোঅর্ডিনেশন গুলা করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা সিস্টেমে কোঅর্ডিনেশনটা করাটা ইম্পর্টেন্ট, এবং এই কোঅর্ডিনেশনটা তুমি যখন ডিজাইন করবা এই কোঅর্ডিনেশনের উপরে বেস করেই কিন্তু আমাদের এই রিলে গুলো অপারেট করবে। আর রিলে গুলো অপারেশন দেখেই কিন্তু তোমার বুঝতে হবে ফল্টের অ্যাকচুয়াল লোকেশন গুলা কোথায়। সো সেটার উপরে বেস করে তোমার ডিসিশন নিতে হবে যে ফল্টের লোকেশন কোথায়, সেই জায়গায় গিয়ে তোমার ফল্টটা রিমুভ করতে হবে। সো এই জিনিসগুলো কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাবস্টেশনের ভিতরে কি থাকবে তাহলে, সাবস্টেশনের ভিতরে এরকম একটা কন্ট্রোল রুম থাকবে। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে তোমার এই সমস্ত ইন্ডিকেটর গুলা, অর্থাৎ সার্কিট ব্রেকারের স্ট্যাটাস সে শো করবে, ওভারকারেন্ট রিলের স্ট্যাটাস দেখাবে, ঠিক আছে, কোন জায়গায় ফল্ট হয়েছে সেই জায়গাটা বলে দিবে যে এটা কি টাইপের ফল্ট হয়েছে, কি টাইপের ফল্ট হয়েছে সেটাও কিন্তু ডিটেক্ট করা যায়, ঠিক আছে। সেটা কি লাইন টু গ্রাউন্ড ফল্ট কিনা, লাইন টু লাইন ফল্ট কিনা। যদি লাইন টু গ্রাউন্ড হয় সেক্ষেত্রে একটা ফেজের কারেন্ট কিন্তু বেড়ে যাবে। আমাদের তো এগুলো সবগুলো 3 ফেজ ওভার কারেন্ট রিলে, এগুলো যে ওভার কারেন্ট রিলে বলতেছি এগুলো কিন্তু এখানে একটা সিটি নাই। এখানে কিন্তু যখন আমরা কানেকশন ডায়াগ্রাম দেখেছিলাম ইয়েতে, আমাদের মনে হয় এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে ট্রিপ সার্কিটের অপারেশনের সময়, সেখানে আমরা দেখেছিলাম সিটি কিন্তু 3টা থাকে। সো 3টা সিটি কিন্তু 3টা ফেজের কারেন্টটাকে ডিটেক্ট করতেছে। সো যখন আমাদের একটা ফেজে ফল্ট হবে, যখন লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তখন কিন্তু সেই ফেজের কারেন্টের ম্যাগনিটিউডটা কি হবে, বেড়ে যাবে। সো এই কারেন্টের ম্যাগনিটিউডটা কোন ফেজে বাড়ছে সেটাও ডিটেক্ট করতেছে যে কোন ফেজে ফল্ট হইছে। সেটাও কিন্তু এখানে আমাদের এটা কি লাইন টু লাইন ফল্ট না লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটাও কিন্তু এখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। তার মানে ফল্টের লোকেশনের সাথে সাথে ফল্টের টাইপও কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা বের করে ফেলতে পারি। সো সেটা কিভাবে বের করতে পারি, সেটা বের করতে পারি কারেন্টের ম্যাগনিটিউড, ভোল্টেজের ম্যাগনিটিউড, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা লাইন সলিডলি গ্রাউন্ডেড না, ঠিক আছে, ওপেন সার্কিট হয়ে আছে। ওপেন সার্কিট হয়ে গেলে আমাদের কি হবে, কারেন্ট জিরো থাকবে। যেমন ধরো যে আমাদের এটাকে আমরা বলি ব্রোকেন কন্ডাক্টর। ব্রোকেন কন্ডাক্টর মানে ধরো আমাদের এই ট্রান্সমিশন লাইনে একটা ফল্ট হয়েছে, ঠিক আছে। ট্রান্সমিশন লাইনে আমি যদি এটা দেখাই, ট্রান্সমিশন লাইন 1 এ যদি ফল্ট হয়, আচ্ছা আচ্ছা খেয়াল করো আমাদের এখানে আমাদের একটা ফল্ট হয়েছে, ধরো এই জায়গায় এখানে একটা ফল্ট হয়েছে। সো ফল্টটা যখন এখানে হয়েছে কিন্তু এই কন্ডাক্টরটা ধরো ব্রোকেন, অর্থাৎ এই সাইড দিয়ে কোনো কারেন্ট ফ্লো করার কোনো প্রভিশন নাই, ঠিক আছে। সো এই সাইড দিয়ে যদি কারেন্ট ফ্লো করার কোনো প্রভিশন না থাকে তাহলে কিন্তু আমাদের এই ফল্টের কারণে আমাদের এই রিলে কিন্তু অপারেট করবে না। সো সেক্ষেত্রে আমাদের অপারেট করবে শুধুমাত্র এই রিলে, ঠিক আছে। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই রিলেটা যদি শুধু অপারেট করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সিস্টেমে একটা ফল্ট হয়েছে, এবং ফল্টটা এই রিলে অপারেট না করার কারণ কি, এই রিলে অপারেট না করার কারণ হচ্ছে আমাদের সিস্টেমটা ওপেন সার্কিটেড অবস্থায় আছে। সো আমাদের এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করার কোনো পাথ সে পাচ্ছে না। সো আমাদের এই রিলেটা ডিটেক্ট করতে পারছে না, তার ফলে অপারেট করতেছে না। সো খেয়াল করে দেখো ব্রোকেন কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা কিভাবে আসবে। সো কারেন্টটা কিন্তু আমাদের এই পাথ দিয়ে আসবে, ঠিক আছে। এই পাথে কিন্তু সার্কুলেটিং কারেন্ট আসতেছে না। কারণ কি, কারণ হচ্ছে এই পাথটা ব্রোকেন, ঠিক আছে, কন্ডাক্টরটা ব্রোকেন। সো এই কন্ডাক্টরটা ব্রোকেন থাকার কারণে এই সাইড দিয়ে কারেন্ট আসতেছে না। সো সেই ক্ষেত্রে আমাদের এই ডিরেকশনাল রিলে কারেন্ট ডিটেক্টও করবে না, অপারেটও করবে না। সো কি অপারেট করবে, সো এই ওভার কারেন্ট রিলে অপারেট করবে। এই ওভার কারেন্ট রিলে তখন ডিটেক্ট করে ফল্ট কারেন্টটাকে আইসোলেট করবে, ঠিক আছে। সো এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা হচ্ছে কি ব্রোকেন কন্ডাক্টর।
সো আমাদের ফল্টটা যে কি টাইপের এবং কোথায় হয়েছে সেটাও কিন্তু এখান থেকে আমরা ডিটেক্ট করতে পারবো। কোথায় হয়েছে সেটা কিভাবে ডিটেক্ট করব? এই রিলের লোকেশন দেখে ডিটেক্ট করব, যে এই রিলের স্ট্যাটাস দেখে আমরা ডিটেক্ট করব যে ওভারকারেন্ট রিলে 3 তে ফল্ট হয়েছে, আর আমাদের এই সাইড দিয়ে কারেন্ট আসতেছে না, তার ফলে আমাদের এটা অপারেট করে নাই। সো আমরা এই এটাকে বলতে পারি ব্রোকেন কন্ডাক্টর, তার মানে এই সাইডটা আমাদের ব্রোকেন অবস্থায় আছে। আচ্ছা, কনসেপ্ট গুলা কি বুঝতে পারছো? কিভাবে ফল্ট কারেন্ট গুলাকে আইসোলেট করা হয়, সিলেক্টিভ অপারেশন গুলা? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার ডাইরেকশনাল রিলে যদি নাম্বারটা স্যার হচ্ছে কোনো কারণে ফেল হয়, তখন কি স্যার এই ব্রোকেন কন্ডাক্টরের মধ্যে জিনিসটা হবে? আচ্ছা, খেয়াল করে দেখো, তুমি যেটা কোশ্চেনটা করলা সেটা হচ্ছে গিয়ে যদি মনে করো যে ডিরেকশনাল রিলে ফেল করে, ঠিক আছে, ব্রোকেন কন্ডাক্টর না, বাট কোনো কারণে ডিরেকশনাল রিলে ফেল করলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কে অপারেট করবে বলো তো? শুধু ওভার কারেন্ট রিলে। এই কারেন্টটা কোন দিক দিয়ে আসতেছে? এই কারেন্টটা কোন দিক দিয়ে আসতেছে? এদিক দিয়ে ঘুরে আসতেছে না? জি স্যার। আচ্ছা, এদিক দিয়ে ঘুরে আসতেছে। এখন কোনো কারণে এটা ফেল করলো, ঠিক আছে, এটা ফেল করলে আমাদের কি অপারেট করার কথা? এটা যদি ফেল করে তাহলে কি এটার অপারেট করার কথা? না স্যার। এটা অপারেট করার কথা না, কিন্তু এটা কি অপারেট করতে পারে? জি। এটা অপারেট করে ফেলবে, তখন এটা অপারেট করবে। বুঝতে পারছো? কিন্তু এক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারতেছো না, ঠিক আছে, এখানে তোমার এখানে আরেকটি স্ট্যাটাস তোমার লাগবে, যদি এটা এটা যে ফেল করছে সেটাও তোমার কিভাবে এটা আইডেন্টিফাই করা যায় সেটাও তোমার সেটাও বের করার একটা অবশ্যই একটা প্রভিশন এখানে থাকতে হবে। আর এখানে দেখো খেয়াল করে, যদি এখানে ফল্ট হওয়ার ফলে আমাদের এই রিলে অপারেট না করে, তখন কিন্তু এর ব্যাকআপ কিন্তু এটা না, যেহেতু এটার সাথে ডিরেকশন ম্যাচ করতেছে না, সো ব্যাকআপ হচ্ছে এটা, সো এটা কিন্তু অপারেট করবে। এখন এই দুইটা রিলে যদি অপারেট করে তাহলে তো তুমি বুঝবা কি, এই দুইটা রিলে যদি অপারেট করে তাহলে তো তুমি বুঝবা যে বাস 2 তে ফল্ট হইছে, বাট অ্যাকচুয়ালি তো বাস 2 তে ফল্ট হয় নাই। ফল্টটা হইছে কোথায়? ফল্টটা হইছে আমাদের এই ট্রান্সমিশন লাইনে, ঠিক আছে, সো এই ট্রান্সমিশন লাইনে ফল্ট হইছে, কিন্তু সে এই ডিরেকশনাল রিলে 2 টা অপারেট করে নাই, এই কারণে আমাদের সে ডিটেক্ট করতেছে কি আমাদের এই পিছনের রিলেটা অপারেট করতেছে। তার মানে এই দুইটা রিলে অপারেট করতে পারে কোন কোন কন্ডিশনে? দুইটা রিলে অপারেট করতে পারে, এক নাম্বার হচ্ছে গিয়ে বাস 1 এ যদি ফল্ট, সরি বাস 2 তে যদি ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের এই দুইটা রিলে অপারেট করতে পারে, অথবা কোন একটা ডিরেকশনাল রিলেতে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই দুইটা ওভারকারেন্ট রিলে অপারেট করবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ওভারকারেন্ট রিলে কোঅর্ডিনেশন কি করানো হয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে বলা হয়েছে, যে টাইম কোঅর্ডিনেশন কিভাবে করানো হয়। আর ক্লাসের মধ্যে আমরা তো একটা এক্সাম্পল দিয়ে, একটা বড় এক্সাম্পল দিয়ে আমরা দেখছিলাম যে আইডেন্টি রিলেকে কিভাবে কোঅর্ডিনেশন করানো হয়। আর এছাড়াও আমরা ডিরেকশনাল রিলে কিভাবে কাজ করে, সেই ডিরেকশন কিভাবে মেজার করে, পজিটিভ ডিরেকশন নেগেটিভ ডিরেকশন সে কিভাবে মেজার করতে পারে সেটাও আমরা দেখাইছিলাম। আর ডিরেকশনাল রিলে কিভাবে কোঅর্ডিনেশন করতে হয়, শুধুমাত্র কেন ওভারকারেন্ট রিলেতে কোঅর্ডিনেশন করা সম্ভব হয় না, এই জিনিসগুলো আমরা বলছি। আর এরপরে আমাদের এখন উল্টা ক্যালকুলেশন গুলো আমরা বলছি, যে আমরা এই ওভারকারেন্ট রিলে এই ডিরেকশনাল রিলে অপারেট করলো, তাহলে ফল্টের লোকেশন গুলা এখন বের করো। সো এই জিনিসগুলো তোমাদের কিন্তু দেখানো হয়েছে। সো তো যখন সিস্টেমটা তোমরা ডিজাইন করবা, ডিজাইন করার সময় এমন ভাবে ডিজাইন করতে হবে, এক নাম্বার হচ্ছে সিলেক্টিভ অপারেশন লাগবে, ফল্ট হলে ফল্টি সেকশনটা যেটা যাতে আইসোলেট হয়, এবং তুমি রিভার্স ক্যালকুলেশন করে যেন বুঝতে পারো যে ফল্টের লোকেশনটা কোথায় হয়েছে, যেটা তোমরা ব্রেকারের স্ট্যাটাস অথবা রিল স্ট্যাটাস থেকে এই জিনিসটা বুঝতে পারবা। সো যখন সিস্টেমটা ডিজাইন করবে, এটা তো একটা সিস্টেম দেখানো হয়েছে, নরমালি কিন্তু সিস্টেমটা এরকমই থাকে, এটার সাথে হয়তো আরো কয়েকটা ফিডার প্যারালালি কানেক্টেড থাকবে। সো এখানে দুইটা ফিডার আছে, ফিডারের অ্যাডভান্টেজ গুলো তোমাদেরকে বলা হয়েছে, যে ফিডারের অ্যাডভান্টেজ, প্যারালাল ফিডারের অ্যাডভান্টেজ গুলো কি। সো এরকম কিন্তু একের অধিক আরো দুইয়ের অধিকও থাকতে পারে। সো যতগুলো ফিডারই থাকুক না কেন, একটা জিনিস মাথায় রাখবা, সোর্স সাইডে সবসময় আমাদের ওভারকারেন্ট রিলে থাকবে, আর লোড সাইডে সবসময় আমাদের ডিরেকশনাল রিলে থাকবে। অর্থাৎ যে লাইনটাকে আমি প্রোটেক্ট করতে চাই সেই লাইনে বরাবর আমাদের ডিরেকশনটাকে সেট করতে হবে। অর্থাৎ এখানে যদি এই লাইনটাকে আমি প্রোটেক্ট করতে চাই, তাহলে এই ডিরেকশনাল রিলের ডিরেকশন সেট করতে হবে এই লাইন বরাবর। এখানে যদি ফল্ট হয়, তাহলে যদি আমাদের এই লাইনটাকে প্রোটেক্ট করতে চাই, তাহলে এই ডিরেকশনাল রিলের ডিরেকশনাল সেটিংস হবে সেই লাইন বরাবর। অর্থাৎ যে লাইন, যে জায়গাটাকে তুমি প্রোটেক্ট করতে চাও সেই ডিরেকশন বরাবর কিন্তু আমাদের ডিরেকশনাল রিলে ডিরেকশন সেট করতে হবে। আচ্ছা, এরপর আর কারো যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এই চ্যাপ্টার, সরি, এক্সপেরিমেন্ট নাম্বার এটা কত, 5-6 মনে হয়, এই 5-6 রিলেটেড।
আচ্ছা, আমরা এখানে যেটা দেখালাম আমাদের এই এক্সপেরিমেন্ট নাম্বার 5 আর 6 এ, এটা হচ্ছে কি আমাদের বাসবার প্রোটেকশনের জন্য লাগবে। যখন আমরা বাসবার প্রোটেকশন পড়াবো তখনও দেখাবো যে বাসবার প্রোটেকশনের জন্য লাগবে এবং ফিডার প্রোটেকশনের জন্য লাগবে। সো ফিডার প্রোটেকশন, বাসবার প্রোটেকশন, এই দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের জন্য। যে ট্রান্সমিশন লাইনকে আমরা কিভাবে প্রোটেকশন দিই, সেটা ওভার কারেন্ট রিলে দিয়েও দিতে পারি, আবার আমরা ডিরেকশনাল রিলে দিয়েও দিতে পারি। সো ডিরেকশনাল রিলে দিয়ে আমরা কখন দিব? যখন সিস্টেমটা ইন্টারকানেক্টেড হবে, ঠিক আছে, অর্থাৎ রিভার্স ডিরেকশন থেকে কারেন্ট ফ্লো করার একটা প্রভিশন থাকবে। সো সেক্ষেত্রে আমাদের ডিরেকশনাল রিলে লাগবে। আর যদি এটা সিম্পল একটা রেডিয়াল সিস্টেম হতো, তাহলে কিন্তু আমাদের নর্মাল ওভার কারেন্ট রিলে দিয়ে কিন্তু প্রোটেকশন করা সম্ভব হইতো, তখন ওই ক্ষেত্রে আমাদের কোনো ডিরেকশনাল রিলে লাগতো না। সো ডিরেকশনাল রিলে কিন্তু সব জায়গায় আমাদের ডিরেকশনাল রিলে বসাই দিলে হবে না। সো ডিরেকশনাল রিলে লাগবে কখন? যখন রিভার্স ডিরেকশন থেকে কারেন্ট ফ্লো করার একটা প্রভিশন থাকবে, সেক্ষেত্রে আমাদের ডিরেকশনাল রিলে গুলা লাগবে। আদারওয়াইজ আমরা শুধুমাত্র ওভার কারেন্ট রিলে দিয়ে কিন্তু অপারেট করাতে পারি। ডিরেকশনাল রিলে কিন্তু কস্টিংটা নর্মাল ওভার কারেন্ট রিলে থেকে অনেক বেশি, কারণ ওভার কারেন্ট রিলে যেহেতু শুধু ওভার কারেন্ট ডিটেক্ট করে অপারেট করে, এটা শুধুমাত্র কানেকশন লাগে, আর কিছু লাগে না। এটাতে তো সিটিও লাগবে, পিটিও লাগবে, এবং অ্যাঙ্গেলটাকে অ্যাকুরেটলি মেজার করার জন্য আমাদের এর মেকানিজমটাও তোমাদের দেখানো হয়েছে। সো সেই মেকানিজমও এটার ভিতরে থাকতে হবে। সো এটার কস্টিংটা কিন্তু নর্মাল ওভার কারেন্ট রিলে থেকে অনেক বেশি হয়। সো সব জায়গায় আমরা ডিরেকশনাল রিলে কিন্তু ইউজ করবো না, ঠিক আছে। সো ডিরেকশনাল রিলে শুধুমাত্র ইউজ করব যখন আমাদের প্যারালাল ফিডারকে কোঅর্ডিনেশন করব, অথবা পাওয়ার ফ্লো যদি রিভার্স ডিরেকশন থেকে হয় সেক্ষেত্রে আমরা ডিরেকশনাল রিলে ইউজ করব, অথবা যদি আমাদের কোনো সাইড থেকে কারেন্ট, অপোজিট সাইড থেকে কোনো কারেন্ট আসার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেকশনাল রিলে ইউজ করতে পারি। আদারওয়াইজ ডিরেকশনাল রিলেটা ইউজ করা ইকোনমিক্যালি ফিজিবল হবে না। সো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যখন একটা সিস্টেম তোমরা প্রোটেকশন দিবা, যেটা ওয়ান লাইন ডায়াগ্রাম ড্র করবা। ওয়ান লাইন ডায়াগ্রাম ড্র করার পরে আমি এই সিস্টেমের ভিতরে কোন কোন জায়গাকে প্রোটেকশন দিতে চাই সেসব জায়গাগুলো আইডেন্টিফাই করবা, তারপরে প্রোটেকশন জোনগুলো বের করবা। যে প্রোটেকশন জোনগুলো, যেমন ট্রান্সফিডার 1 এ ফল্ট হলে আমি ফিডার 1 কে আইসোলেট করব, ফিডার 2 তে ফল্ট হলে ফিডার 2 আইসোলেট করব। তারপর সেখানে তুমি ওভার কারেন্ট রিলে লাগবে নাকি ডিরেকশনাল রিলে লাগবে নাকি দুইটাই লাগবে, সেই জিনিসগুলো তোমরা ওইখানে পুট করতে হবে। তারপরে তোমাদের কোঅর্ডিনেশন গুলো করতে হবে, যে কাকে আগে অপারেট করাতে চাও, কাকে পরে অপারেট চাও, ব্যাকআপ রিলেও আমার লাগবে, ঠিক আছে। সো প্রত্যেকটা ফিচার্সই কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়, যাতে করে আমাদের ফল্টটা অ্যাকুরেটলি আইডেন্টিফাইও করা যায় এবং ফল্ট কারেন্টটাকে অ্যাকুরেটলি আমরা ডিটেক্ট করে ক্লিয়ারও করতে পারি। হ্যাঁ বলো। সিমুলেশন ফাইলটা তো আমি বলছিলাম যে সিমুলেশন এটা তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, এটা বোঝানোর জন্য দেখানো আর কি। তোমরা নিজের একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিব না, যদি তোমাদের সুবিধা হয় তাহলে আমি দিয়ে দিব না। ডাইরেকশনাল রিলে তো তোমাদের ক্লাসের মধ্যে দেখানো হয়েছে। যদি ডাইরেকশনাল রিলে যদি নর্মাল যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে দিয়ে তুমি যদি করো, তাহলে তো তার সেটিংস একরকম হবে, যেটা তোমাদের ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি মাইক্রোপ্রসেসর বেস দিয়ে করো, তাহলে তোমার আর কিছু সেট করতে হবে না। মাইক্রোপ্রসেসর বেস রিলের ভিতরে তোমার এই প্রোগ্রামটা থাকবে যে তুমি কত কারেন্টে অপারেট করাতে চাও, কোন ডিরেকশন বরাবর অপারেট করাতে চাও। এখানে একটু আগে যে ফাইলটা তোমাদের দেখানো হয়েছে, যেটা ওই যে তোমাদের রিলে অ্যাঙ্গেল, যেটা অর্থাৎ বেজ অ্যাঙ্গেল, ওই বেজ অ্যাঙ্গেলটা তাকে বলে দিতে হয়। বলে দিলে সে তার প্লাস মাইনাস 180 ডিগ্রি সে, সরি, প্লাস মাইনাস 90 ডিগ্রির মধ্যে সে অপারেট করে। এবং এই যে প্লাস মাইনাস 90 ডিগ্রি, এই প্লাস মাইনাস 90 ডিগ্রিটাকে তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো। অর্থাৎ তুমি এটাকে বলতে পারো যে না, আমি এটাকে প্লাস মাইনাস 90 ডিগ্রি করবো না, আমি এটাকে সেট প্লাস মাইনাস 30 ডিগ্রির মধ্যে
যদি আসে তাহলে সে অপারেট করবে, সেটাও তুমি ইচ্ছা করলে কিন্তু সেট করে দিতে পারো। তার মানে তুমি অ্যাকুরেটলি কত কারেন্টে কতটুকু কোন ডিরেকশন বরাবর তুমি অপারেট করাতে চাও সেটা কিন্তু তুমি ওই মাইক্রোপ্রসেসর বেস রিলে গুলাকে এটা সেট করে দিতে পারো, যার ফলে সে ওই অনুযায়ী সে অপারেট করবে। ঠিক আছে, সো নরমালি আমরা করি যে প্লাস মাইনাস 90 ডিগ্রি ধরি। কেন প্লাস মাইনাস 90 ডিগ্রি ধরি? কারণ প্লাস মাইনাস 90 ডিগ্রি ধরলে আমাদের একটা সুবিধা হচ্ছে, তাহলে অপোজিট ডাইরেকশন বরাবর এটা কিন্তু মানে পজিটিভ ডাইরেকশন বরাবর হচ্ছে মানে থিটাটা পজিটিভ থাকে, আর নেগেটিভ ডাইরেকশন বরাবর থিটাটা পুরোপুরি নেগেটিভ থাকে। সো এটা কিন্তু আমাদের পুরোপুরি অর্ধেক সে অপারেট করতেছে, অর্ধেক রিজিয়নে সে অপারেট করতেছে, অর্ধেক রিজিয়নে অপারেট করতেছে না। বাট এটা যদি নাহিদ একটু ফাইলটা কি শেয়ার করবা? নাহিদ কি আসো? জি স্যার। আচ্ছা, তোমার ফাইলটা যেটা আরেকটু শেয়ার করো তো একটু। জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এখানে বেজ অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে, বেজ অ্যাঙ্গেল দেওয়া আছে, তার উপরে বেস করে কিন্তু সে অপারেট করতেছে। এখন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কিন্তু তুমি ইচ্ছা করলে কি করতে পারো, চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আমি জানি না এখানে কি ড্র করা যাবে। আচ্ছা, অ্যানোটেশনটা দেওয়া যাবে স্যার? নোটেশনটা তো দেখতেছি না আমার এখানে এখন। না, আমার অন্য সময় তো অ্যানোটেশনটা থাকে, এখানে এখন দেখতেছি না কেন অ্যানোটেশনটা। ওকে, বুঝলাম না এখন তোমারটা শেয়ার করা আছে দেখে কি আমি অ্যানোটেশনটা পাচ্ছি না? ও হইতে পারে স্যার, মনে হয় ওই মানে কি করার, তাহলে আচ্ছা, স্যার আমি আমি স্টপ দিয়ে দিই। হ্যাঁ, আমি একটু ফাইলটা ওপেন করি। জি স্যার। Okay. এটা কত নাম্বার জানি? 5 নম্বর স্যার, এক্সপেরিমেন্ট 5। আচ্ছা, 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 খেয়াল করো, এই যে এখানে যে আমি যে বেজ অ্যাঙ্গেল বললাম, বেজ অ্যাঙ্গেল -30 ডিগ্রি, তার উপরে কিন্তু সে বেজ অ্যাঙ্গেল -30 ডিগ্রির উপরে বেস করে সে প্লাস মাইনাস 90 ডিগ্রি ধরে সে হিসাব করতেছে। ঠিক আছে, এখন এটাকে যদি এর মধ্যে যদি এই রিজিয়নটা যদি হয়, অর্থাৎ এই রিজিয়নের মধ্যে অপারেট করবে, ঠিক আছে, সেটাও কিন্তু করা সম্ভব। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু রেস্ট্রেনিং রিজিয়নটা অনেক বড়, অপারেটিং রিজিয়নটা ছোট। সো সেটাও কিন্তু তুমি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু মাইক্রোপ্রসেসর বেস রিলেতে কিন্তু তুমি সেট করে দিতে পারো যে কতটুকু রিজিয়নের মধ্যে সে অপারেট করবে। ঠিক আছে, সো এক্ষেত্রে এই জিনিসগুলো একেবারে প্রিসাইজ অপারেশন হয় এবং এইটুকু রিজিয়নের মধ্যে কিন্তু সে অপারেট করে। কিন্তু ইলেকট্রোমেকানিক্যালি ইন্ডাকশন টাইপ যে রিলেগুলো আছে এগুলাতে কিন্তু এত প্রিসাইজলি অপারেট করাতে পারবা না। সো সেই ক্ষেত্রে তোমার ওই যে আমাদের যে সিটির যে রিঅ্যাকটেন্সটা সেটা তুমি ভ্যারি করতে পারো। সরি, আমাদের ইন্ডাকশন টাইপ দিলে যে রিঅ্যাকটেন্সটা, যে কয়েলটা আছে, সে কয়েলের রিঅ্যাকটেন্স তুমি ভ্যারি করতে পারো, অথবা অ্যাডজাস্টমেন্টের জন্য ক্যাপাসিটর ইউজ করতে পারো। সো সেই অ্যাডজাস্টমেন্ট গুলো করে তারপরে তুমি এটাকে ইয়ে করতে পারো, মানে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে সেট করতে পারো। বোঝা গেছে? বড় সার্কিটটা এটা হ্যাঁ, এটাই তো। অন্য ডাইরেকশন বলতে এখানে হচ্ছে গিয়ে ওভার কারেন্ট, যেমন ধরো যে এটা ওভার কারেন্ট রিলে ফর এক্সাম্পল। ঠিক আছে, ওভার কারেন্ট রিলে ডিরেকশন হচ্ছে দুইটা। সো এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড, দুই ডিরেকশনে সে অপারেট করবে। ফর এক্সাম্পল আমি যদি এটা ওভার কারেন্ট রিলে দিতাম,
ধরো এটা ওভারকারেন্ট রিলে, এই দুইটা ওভারকারেন্ট রিলে, ডিরেকশনাল রিলে না। সো সেক্ষেত্রে আমাদের ফল্ট যদি এখানে হয় তাহলে কিন্তু এই রিলে অপারেট করতেছে, এই রিলে অপারেট করতেছে। আবার ফল্ট যদি এখানে হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই রিলে অপারেট করবে। ঠিক বুঝতে পারছো? তার মানে আমাদের ওভারকারেন্ট রিলে এখানে ফল্ট হলেও সে অপারেট করবে, কারণ তার ভিতর দিয়ে ওভারকারেন্ট যাচ্ছে, সে অপারেট করবে। এখানে ফল্ট হলেও তার ভিতর দিয়ে ওভারকারেন্ট যাচ্ছে, সে অপারেট করবে। কিন্তু ডিরেকশনাল রিলেটা আইদার পজিটিভ অর নেগেটিভ ডিরেকশন, অর্থাৎ এখানে হয় আমি যদি ডিরেকশন এভাবে সেট করে দিই তাহলে এইভাবে কাজ করবে, আর যদি ডিরেকশন অপোজিট করে দেই, রিভার্স করে দেই, তাহলে সে এই ডিরেকশন অর্থাৎ বাসে ফল্ট হলে অপারেট করবে। তখন কিন্তু আর ফিডারে ফল্ট হলে সে অপারেট করবে না। দুইটাই, আর নাই, আর ডিরেকশন নাই। ডিরেকশন তো আর দরকার কেন? আর তো দরকার, কারেন্ট তো দুই ডিরেকশন থেকে আসতে পারে। হ্যাঁ, বুঝলাম না, আবার বলো প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে তো আসলে আমরা ট্রিপিং এরিয়াটা সিলেক্ট করতেছি, ওইটা মনে হয় বলতে চাচ্ছি। এরিয়াটা সিলেক্ট করতেছি। ট্রিপিং হ্যাঁ, এরিয়া, ট্রিপিং এরিয়াটা সিলেক্ট করতেছি। ধরো যে আমাদের টোটাল ট্রিপিং এরিয়া 360 ডিগ্রি, এর মধ্যে শুধু ওভারকারেন্ট রিলে হইলে সে 360 ডিগ্রিতেই কাজ করবে। কিন্তু যদি আমাদের ডিরেকশনাল রিলে হয় তাহলে আমরা প্রিসাইজলি সেটাকে কন্ট্রোল করতে পারবো। যেমন আমাদের ল্যাবে যে 3টা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করলে দেখবা যে একটাতে বলা আছে বেজ অ্যাঙ্গেল -30 ডিগ্রি, একটাতে বলা আছে -15 ডিগ্রি, একটাতে বলা আছে +32 ডিগ্রি। তো যখন আমরা +32 ডিগ্রি নিয়ে কাজ করব তখন কিন্তু ট্রিপিং এরিয়া অনেক এনলার্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমরা -15 ডিগ্রি নিয়ে কাজ করব তখন কিন্তু ট্রিপিং এরিয়া অনেক শর্ট হয়ে যাচ্ছে। তো ওইটা হচ্ছে ওইখানকার কনসেপ্ট, এই ছবির সাথে না। ওইটা হচ্ছে ট্রিপ এরিয়াটাকে আমরা কতটুকু এক্স্যাক্টলি মানে কন্ট্রোল করতে পারতেছি সেটা। তুমি ওই আমাদের এক্সপেরিমেন্টের যে ছবিগুলো আছে ফিগার 5.10, 11, 26 ওগুলো একটু দেখো ভালো মতো, তাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো ভালো মতো বোঝার দরকারও আছে। বাকিরা কিন্তু কোশ্চেন টোশ্চেন করতেছো না, আশা করি বুঝতেছো, কারণ তোমাদের নেক্সট পরীক্ষায় কিন্তু এই ট্রিপ এরিয়ার উপর অনেকগুলো এমসিকিউ কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। এই অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে, অফসেট অ্যাঙ্গেল বা সেক্টর অ্যাঙ্গেল তোমাদেরকে বের করতে হবে ট্রিপ এরিয়া গুলো। আমার মনে হয় যে স্যার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর কি কারো কোশ্চেন আছে? না থাকলে হয়তো আজকের মিটিংটা এখানে ক্লোজ করে দিব। নেক্সট দিন কিন্তু আমাদের পরীক্ষা ইনশাল্লাহ 7:30টাতেই হবে। তোমরা সেকেন্ড পরীক্ষাটা খুব ভালো প্রিপারেশন নিয়ে দিছো, এটা বোঝা গেছে রেজাল্ট দেখে। এই পরীক্ষা লাস্টের দিকেও যেগুলো আছে ভালো মতো দাও, যাতে সবার ইনশাল্লাহ রেজাল্টটা ভালো হয়। আর রিটেন পরীক্ষার ব্যাপারে গত ক্লাসেও আজকে আরেকবার মনে করাই দেই, আমাদের লাস্ট উইকে একটা রিটেন হবে, একই কোর্সে একই সময় সবার জন্য সেম হিসাব, এবং হবে ক্যামেরা। সো এখন থেকে তোমরা মেন্টালি রেডি থাকো যে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা যা হোক না হোক ক্যামেরা অন করে পরীক্ষা হবে। আর যদি তোমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে ক্যাম্পাসে গিয়া যেটা বললাম যে তাহলে তোমাদের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়া লাগবে। দুইটা চয়েস আছে, এক হলো ভার্সিটিতে গিয়া দিবা, নাইলে ঘরে বসে ক্যামেরা অন করে পরীক্ষা দিবে। আমার মনে হয় যে স্যার আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট উইকে আবার 7 নম্বর এক্সপেরিমেন্ট যেটা ট্রান্সফর্মার প্রোটেকশন ওইটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।